প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, তো এইচএসসির ইংরেজি প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস হলো ফ্লো চার্ট। তো আজকে আমরা ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। তো ফ্লো চার্ট নিয়ে আলোচনায় যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা যারা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করবে, তাদের জন্য ফ্লো চার্ট শেখার জন্য এই একটি ক্লাসই তাদের জন্য যথেষ্ট। এই ক্লাসটা করার পরে দ্বিতীয় কোনো ক্লাস তোমাদেরকে করা লাগবে না। আর আমি যে গাইডলাইনগুলো, যে টেকনিকগুলো এবং যে রুলগুলো তোমাদেরকে শেখাবো, তুমি যদি এই গাইডলাইন, টেকনিক এবং রুলগুলো ফলো করো, তাহলে তুমি 100% ফ্লো চার্টে তুমি 10-এ 10 মার্ক পাবে। তো দেখো, আমরা যে এতক্ষণ ফ্লো চার্ট করতেছি, তো ফ্লো চার্ট জিনিসটা কি, এই জিনিসটা তোমরা অনেকে কিন্তু বোঝো না। তাদের জন্য আমি আগে ফ্লো চার্ট জিনিসটা কি, তোমাদের পরীক্ষার হলে কিভাবে আসবে, এই বিষয়টা আমি তোমাদেরকে একটু ছোট্ট করে দেখাই। তো দেখো, এটা হলো ফ্লো চার্ট। তোমাদের পরীক্ষার খাতায় ঠিক এভাবে দেওয়া থাকবে, আর এমন একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের উপরে ঠিক এভাবে একটা হেডলাইন দেওয়া থাকবে। তো প্যাসেজটা কিন্তু ভিন্ন আসতে পারে, এখানে নেলসন ম্যান্ডেলা আমি দিয়েছি, এখানে অন্য একটা প্যাসেজ আসতে পারে, কিন্তু হেডলাইনটা কিন্তু সবসময় এই ধরনেরই হবে। তো হেডলাইনটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই, যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং অর হাইলাইটিং দ্য আইকনিক ইমেজ অফ নেলসন ম্যান্ডেলা। নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ। তো তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা হলো এই যে হেডলাইন। তোমরা হেডলাইনটা মনোযোগ সহকারে পড়বে। হেডলাইনে কি বলছে দেখো তো, বলছে যে এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা পড়ো এবং একটা ফ্লো চার্ট তৈরি করো। আর এখানে বলা হচ্ছে শোয়িং অর হাইলাইটিং। এই শোয়িং অথবা হাইলাইটিং যে কোনো একটা তোমাদের থাকবে, দুইটাই থাকবে না, হয় শোয়িংও থাকতে পারে, হাইলাইটিংও থাকতে পারে। আর তোমাদের কাজ হলো শোয়িং এবং হাইলাইটিংয়ের পরে যে বিষয়টা শোয়িং করতে বলছে, অর্থাৎ শো করতে বলছে, অথবা হাইলাইট করতে বলছে, ওই বিষয়টাই তোমাকে শো করতে হবে অথবা হাইলাইট করতে হবে। আর একটা তোমাদের জন্য করে দেওয়া থাকবে, বাকি 5টা তোমাদের নিজেদের মতো করে নিতে হবে। আমি এটা আবারও রিপিট করছি, একটা তোমাদেরকে করে দেওয়া থাকবে, বাকি 5টা তোমাদের নিজেদের মতো করতে হবে। তো দেখো, একটা কিভাবে করে দেওয়া থাকবে সেটা তোমাদেরকে একটু দেখাই। তো এই যে তোমাদের দেখো, এই প্যাসেজের পরবর্তী অংশ কিন্তু এখানে দেওয়া আছে। তো ঠিক এভাবে তোমাদের পরীক্ষার যে প্রশ্ন থাকবে, প্রশ্নে কিন্তু এভাবে ছক আকারে দেওয়া থাকবে। আমরা কিন্তু এখানে এটা পাওয়ার পয়েন্টে করছি বলে এটা ডিজাইন দেখা যাচ্ছে, বাট তোমাদের পরীক্ষার হলে কিন্তু সাদা কালো কাগজে থাকবে। আর এভাবে ছক দেওয়া থাকবে, এই দেখো একটা করে দেওয়া আছে, ঠিক এভাবে পরীক্ষার হলে তোমাদের একটা করে দেওয়া থাকবে। আর এভাবে তোমাদের ফ্লো আকারে বাকিগুলো করতে হবে। তো কিভাবে তুমি ফ্লো চার্ট করবে, এ বিষয়টা কিন্তু আমি তোমাদেরকে শেখাবো। কোন টেকনিকগুলো তুমি ফলো করবে, ফ্লো চার্ট করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে কোন কোন রুলগুলো মেনটেন করতে হবে, সবগুলো বিষয় আমি তোমাদের টু দ্য পয়েন্টে আলোচনা করব। তোমাদের কাজ হলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, প্রত্যেকটা সেকেন্ড যেন তুমি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি তুমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারো, তুমি 100% আজকের এই ক্লাসটা করার পরে আমি যে তোমার গাইডলাইনগুলো দিব, সাজেশনগুলো দিব, এগুলো যদি তুমি ফলো করো, তুমি নিশ্চিত 10-এ 10 মার্ক তুমি ফ্লো চার্টে পেয়ে যাবে। এবং তোমার জন্য কিন্তু এই একটা ক্লাসই যথেষ্ট। তো যেটা বলছিলাম, যে একটা তোমাদের করে দেওয়া থাকবে, বাকিটা এভাবে ফ্লো আকারে দেওয়া থাকবে, বাট পরীক্ষার হলে কিন্তু তোমাকে এভাবে লেখা যাবে না। পরীক্ষার হলে লিখতে হলে তোমাকে অবশ্যই কিছু টেকনিক ফলো করতে হবে, কিছু রুল ফলো করতে হবে, এগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করব। তো দেখো, তুমি যদি ফ্লো চার্ট করতে চাও, তাহলে তোমার কোন বিষয়গুলোর প্রতি হাইলাইট করতে হবে, বা ফ্লো চার্ট খুব সহজে করার ক্ষেত্রে কোন বিষয়গুলোর প্রতি জোর দিতে হবে, আমি সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে ছোট্ট করে একটু আলোচনা করব। তো দেখো, ফ্লো চার্ট করার ক্ষেত্রে প্রথমে তোমার যে টেকনিকটা ফলো করতে হবে সেটা হলো শোয়িং বা হাইলাইটিংয়ের পরে যে বিষয়টা ফলো করতে বলা হবে প্যাসেজে, শুধুমাত্র ওই বিষয়টার আলোকপাত করতে হবে বা সেই বিষয়টাকে তোমার ফলো করতে হবে। তো বিষয়টা একটু দেখো, প্রত্যেকটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজে কিন্তু শোয়িংও থাকতে পারে, হাইলাইটিংও থাকতে পারে। তো শোয়িং বা হাইলাইটিংয়ের পরে তোমাকে দেখতে হবে যে কোন বিষয়টাই আলোকপাত করতে বলছে প্যাসেজ, বা যে টাইটেলটা থাকবে, ওই টাইটেল কোন বিষয়টা শো করতে বলছে বা কোন বিষয়টা হাইলাইট করতে বলছে। তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজে শোয়িং বা হাইলাইটিং কোথায় আছে, এই অংশটা তোমার প্রথম কাজ হলো এই অংশটা খুঁজে বের করা। তুমি যখনই ফ্লো চার্ট করবে, তোমার ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, যে ওই প্যাসেজের যে হেডলাইনটা দেওয়া থাকবে, এটা হলো প্যাসেজ আর এটা হলো হেডলাইন। তো ওই হেডলাইনের কোথায় শোয়িং আছে অথবা কোথায় হাইলাইটিং আছে, এই পয়েন্টটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে। তো আমরা খুঁজে বের করেছি, দেখো শোয়িং বা হাইলাইটিং, আমরা কিন্তু ইয়েলো কালার দিয়ে এটা হাইলাইট করছি, কিন্তু পরীক্ষার হলে কিন্তু তোমার কোনো কালার দিয়ে হাইলাইট করা থাকবে না। তো শোয়িং বা হাইলাইটিংয়ের পরে দেখো কি বলছে, দ্য আইকনিক ইমেজ অফ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার আইকনিক ইমেজটাকে শো করতে বলছে বা হাইলাইট করতে বলছে। এই অংশটা হলো ফ্লো চার্টের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট।
তুমি যদি এই একটা বিষয় ক্লিয়ারলি বুঝতে পারো, ফ্লোচার্ট তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। আর এই একটা বিষয় যদি তুমি ভালোভাবে বুঝতে না পারো এবং সেই অনুযায়ী যদি তুমি ফ্লোটা না করো, তোমার পুরো ফ্লোটা কিন্তু ভুল হয়ে যাবে। সো ফ্লোচার্ট শেখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা? শোয়িং বা হাইলাইটিং, এই লেখাটা কোথায় আছে সেটা ফাইন্ড আউট করা, দেন আমাকে কি শো করতে বলছে বা কি হাইলাইট করতে বলছে ওই অংশটা খুঁজে বের করা। তো এই প্যাসেজের কি শো করতে বলছে বা হাইলাইট করতে বলছে একটু দেখো তো। দ্য আইকনিক ইমেজ অফ নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার আইকনিক ইমেজ শো করতে বলছে বা হাইলাইট করতে বলছে। এই যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজ থেকে নেলসন ম্যান্ডেলার আইকনিক ইমেজটা শো করতে বলছে। এখন তুমি যদি নেলসন ম্যান্ডেলার যদি বায়োগ্রাফি শো করো তাহলে তো হবে না, তোমাকে শো করতে বলছে আইকনিক ইমেজ, তোমাকে অবশ্যই আইকনিক ইমেজটা শো করতে হবে। তুমি অন্য একটা বিষয় শো করবে বা হাইলাইট করবে তাহলে কিন্তু পুরো ফ্লোচার্টটাই ভুল হয়ে যাবে। আর যদি তোমার এই শো বা হাইলাইট করাটা ভুল হয় তাহলে মার্ক কিন্তু তুমি 0 পেয়ে যাচ্ছ। আর যদি তুমি প্রপার ওয়েতে 5টা যদি তুমি ফলো করতে পারো নেলসন ম্যান্ডেলার আইকনিক ইমেজ, তাহলে 5টায় 10 মার্ক, তুমি কিন্তু খুব অনায়াসে 10 মার্ক পেয়ে যাচ্ছ। আর যখনই তুমি 10 মার্ক পাবে তখন এই 10 মার্ক তোমার এইচএসসিতে ইংরেজিতে A+ পাওয়ার ক্ষেত্রে বা A+ পাওয়াকে ত্বরান্বিত করতে কত বেশি সাপোর্টিভ হবে তুমি একবার নিজেই কল্পনা করো। সো ফ্লোচার্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু মনোযোগী হলেই কিন্তু ফ্লোচার্টে 10 মার্ক নেওয়া যায় এবং যেটা তোমার রেজাল্ট, একটা ভালো রেজাল্ট করতে অনেক বেশি কিন্তু সাপোর্টিভ হবে। তো যে বিষয়টা আলোচনা করছিলাম শোয়িং বা হাইলাইটিংয়ের পরে আমাদের কি শো করতে বলছে বা হাইলাইট করতে বলছে ওইটা আমরা খুঁজে বের করব। তো আমাদের এই প্যাসেজে বলছে নেলসন ম্যান্ডেলার আইকনিক ইমেজ। এখন অনেক স্টুডেন্ট আছে যারা এই নেলসন ম্যান্ডেলার আইকনিক ইমেজ এই জিনিসটা বোঝে না, অর্থাৎ আইকনিক ইমেজ জিনিসটা কি এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে কি তুমি শো করতে পারবে? তুমি অবশ্যই কিন্তু শো করতে পারবে না। সো তোমাকে আইকনিক ইমেজটা বুঝতে হবে। আইকনিক ইমেজ এটার বাংলা হলো ভাবমূর্তি। ভাবমূর্তি জিনিসটা কি? ভাবমূর্তি হলো আমি তোমার কাছে কেমন, বা আমি একটা গ্রুপ বা একটা কমিউনিটি বা একটা নেশনের কাছে কেমন, এটাই হলো ভাবমূর্তি। অর্থাৎ একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছে ওই ব্যক্তিটা কেমন এটাকেই বলা হয় তার ইমেজ বা ভাবমূর্তি। আর আইকনিক ইমেজটা হলো যে ইমেজটা অন্যের কাছে আদর্শ বা শিক্ষণীয় হয়। নেলসন ম্যান্ডেলা সে যেহেতু অনেক বড় একজন ব্যক্তি, সে সারা পৃথিবীর মানুষের কাছে শিক্ষণীয়, এই কারণে তার যে আইকনিক ইমেজটা আছে ওই জিনিসটাই আমাদের শো করতে হবে। তো দেখো আমরা পরবর্তী পার্টে আমরা একটু দেখি আরও আমাদের কী কী রুলগুলো ফলো করতে হবে। দেখো সবসময় আনসার হিসাবে সবসময় অবশ্যই ফ্রেজ, শর্ট নোট অথবা পয়েন্ট ব্যবহার করতে হবে। তো যখন আমরা ফ্লো করব তখন ফ্লো করার সময় আমাদের কি ব্যবহার করতে হবে? প্রত্যেকটা ফ্লো হয় ফ্রেজ হবে, নাই শর্ট নোট হবে, নাই পয়েন্ট হবে, কোনো প্রকার সেন্টেন্স ব্যবহার করা যাবে না। যদি তুমি ফ্লোতে কোনোভাবে সেন্টেন্স ব্যবহার করো তাহলে কিন্তু ওই ফ্লোটা ভুল হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমাকে শর্ট নোট, ফ্রেজ অথবা পয়েন্ট ব্যবহার করতে হবে। তো বিষয়টা কেমন তোমাদেরকে একটু দেখাই। তো দেখো আমি এখানে 2টা ফ্লো দিয়েছি, তোমাদের কিন্তু 5টা ফ্লো করা লাগবে। আর এই 5টা ফ্লো কিন্তু আমি তোমাদের প্র্যাকটিক্যালি করিয়ে দেখে দেবো। সো এই যে ফ্লোটা এখানে দেওয়া আছে, এই ফ্লোটায় দেখো অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, এখানে কিন্তু একটা অর্থ দিচ্ছে অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। এটার অর্থ কি? মানব মর্যাদার প্রবক্তা। তো নেলসন ম্যান্ডেলার যে আইকনিক ইমেজ যেগুলো ছিল তার ভিতরে অন্যতম একটা আইকনিক ইমেজ হলো, তোমরা প্যাসেজটা পড়লেই বুঝতে পারবে এবং আমি যখন তোমাদেরকে প্র্যাকটিক্যালি এটা করাবো তখনই তোমরা বুঝতে পারবে যে এগুলো তোমরা কিভাবে করবে, সেটা আমরা পরে আলোচনার বিষয়। আগে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদেরকে বলে নিই। তো এই যে অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার প্রবক্তা, তো এই ফ্রেজটা বা এই শর্ট নোটটা বা এই পয়েন্টটা এটা কি কোনো সেন্টেন্স? এটা কি কোনো সেন্টেন্স না। সেন্টেন্স হতে হলে কি হয়? ওই সেন্টেন্সে একটা সাবজেক্ট অবশ্যই থাকবে, সাবজেক্ট না হয়েও সেন্টেন্স হতে পারে, বাট একটা ভার্ব কিন্তু অবশ্যই থাকবে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে তো ভার্ব থাকে না, অন্যান্য সকল সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট থাকে, পরে ভার্ব থাকে। কিন্তু কোনো ফ্রেজ, শর্ট নোট বা পয়েন্টে কোনো ভার্ব থাকে না। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। তুমি যখন কোনো ফ্লো চার্ট করবে তখন কোনো প্রকার ভার্বের ব্যবহার করতে পারবে না। ওই ভার্বকে যেভাবে হয় তোমার কনভার্ট করে ফ্রেজে কনভার্ট করতে হবে। তো দেখো অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার প্রবক্তা। তো এই যে মানব মর্যাদার প্রবক্তা, এই ফ্রেজের ভিতরে কিন্তু কোনো প্রকার ভার্ব নাই, এ কারণে কিন্তু এটা ফ্রেজ। তো এরপরে যেটা আছে সেটা দেখো, দ্য ওয়ার্ল্ডেস্ট মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, হচ্ছে বিশ্বের সবথেকে বা অন্যতম সম্মানিত ব্যক্তি, রিভার্ড। তো অনেকেই তোমরা এই রিভারের শেষে ইডি দেখে মনে করতে পারো যে এই ফ্লোতে কেন ভার্ব ব্যবহার করেছি। আসলে এটা কিন্তু ভার্ব না, বরং এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3 ফর্ম।
ঠিক আছে। এটা কিন্তু কোনোভাবে এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি। যদি এটা ভার্ব হিসেবে ব্যবহৃত তো এই পুরো ফ্লোটা কিন্তু ভুল হয়ে যেত। আমরা কিন্তু এটা জাস্ট একটা শর্ট নোট হিসেবে ব্যবহার করেছি। সো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমি যেটা বলছিলাম, তোমাদের ফ্রেজ ব্যবহার করতে হবে, শর্ট নোট ব্যবহার করতে হবে, অথবা পয়েন্ট ব্যবহার করতে হবে। কোনো প্রকার তুমি কোনো সেন্টেন্স ব্যবহার করতে পারবে না ফলোতে। আর কিভাবে ফলো তুমি করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সুতরাং তোমরা খুব বেশি তাড়াহুড়ো করার দরকার নাই। যে বিষয়গুলো তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে বলছি প্রত্যেকটা বিষয় তোমার মগজে সেট করে নাও। তো পরবর্তী যে রুলটা তোমাকে ফলো করতে হবে সেটা দেখো, নোটটি বা পয়েন্টটি ভার্ব প্লাস আইএনজি, ভার্ব 3, 2 প্লাস ভার্ব 1 অথবা অন্য কিছু দিয়ে শুরু হতে পারে। অর্থাৎ তুমি যে ফ্লোটা করবে, ওই ফ্লোয় যে ফ্রেজটা ব্যবহার করবে বা যে নোটটা ব্যবহার করবে বা যে পয়েন্টটা ব্যবহার করবে, ওই পয়েন্ট, নোট বা ফ্রেজটা কী দিয়ে শুরু হতে পারে? ভার্ব প্লাস আইএনজি দিয়েও শুরু হতে পারে, অথবা ভার্ব 3 দিয়েও শুরু হতে পারে, অথবা 2 প্লাস ভার্ব 1 দিয়েও শুরু হতে পারে। এইগুলো ব্যবহার করলে কিন্তু কোনোভাবে ভার্বের ব্যবহার হয় না। যেমন ভার্ব প্লাস আইএনজি, এটা কিন্তু কখনো ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, বরং এটা ভার্বাল নাউন বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু যখন আমি অক্সিলারি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি দিব, তখন কিন্তু ওটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। সো এটা বিস্তারিত আলোচনার বিষয়, গ্রামারের বিষয়। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করে নিব। এবং আমাদের আজকে কিভাবে আমরা শর্ট নোট বা ফ্রেজ তৈরি করতে পারি, ওই পয়েন্টেও আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তো দেখো, আমাদের পরবর্তী যে পয়েন্টটা আছে সেটা হলো হাউ টু মেক শর্ট নোট অর ফ্রেজ। যেহেতু ফ্লোচার্ট করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো যে তোমাকে ফ্লোচার্টের যে ফ্লোগুলো করবে, ওই ফ্লোতে ফ্রেজ ব্যবহার করতে হবে, পয়েন্ট ব্যবহার করতে হবে, অথবা শর্ট নোট ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে একটা ফ্রেজ তৈরি করতে পারি, বা কিভাবে একটা নোট তৈরি করতে পারি, বা কিভাবে একটা পয়েন্ট তৈরি করতে পারি। তো দেখো, আমরা অনেকভাবে কিন্তু এই শর্ট নোট বা ফ্রেজগুলো তৈরি করতে পারি। তার অন্যতম একটা উপায় হলো ভার্ব 3 প্লাস এক্সটেনশন বা অন্য কোনো ওয়ার্ড, নাউন বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যে কোনো কিছু হতে পারে। তো এই যে রিভার্ড পাবলিক ফিগার, এটা কিন্তু দেখো রিভার্ড, এটা কিন্তু ভার্ব 3। তো ভার্ব 3 ব্যবহার করলাম, তারপরে পাবলিক ফিগার, পাবলিকটাও এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর ফিগার এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই তিনটা শব্দ মিলে কিন্তু একটা ফ্রেজ গঠন করেছে। তো এই ফ্রেজটা শুরু হয়েছে কি দিয়ে? ভার্ব 3 দিয়ে, অর্থাৎ রিভার্ড। এই ভার্ব 3 দিয়ে কিন্তু একটা ফ্রেজ গঠন করলাম। এবার আমরা 2 প্লাস ভার্ব 1 দিয়ে ফ্রেজ গঠন করব। দেখো, টু ডোমিনেট দ্য সাপোর্টার্স অফ প্যালেস্টাইন, বলছে ফিলিস্তিনের সমর্থকদের দমন করতে বা তাদের উপর কর্তৃত্ব করতে। তো এক্ষেত্রে দেখো, টু ডোমিনেট, আমরা যখন টু ডোমিনেট ব্যবহার করলাম, তারপর দ্য সাপোর্টার্স অফ দ্য প্যালেস্টাইন, এখানে কিন্তু কোনো ভার্ব নাই। ডোমিনেট মানে দমন করা, এটা ভার্ব। কিন্তু যখন আমরা টু ডোমিনেট ব্যবহার করছি, তখন কিন্তু এটার ভার্বের মর্যাদা হারিয়ে এটা কিন্তু ইনফিনিটিভ হয়ে গেল। আর দ্য সাপোর্টার্স অফ প্যালেস্টাইন, এখানেও কিন্তু কোনো ভার্ব নাই। সো এই যে পুরো অংশটাই কিন্তু একটা ফ্রেজ। ঠিক আছে। এরপর আমরা কি হতে পারে, যে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা এমনটা হতে পারে, ভার্বের সাথে আইএনজি যোগ করে তারপর অন্য একটা নাউন বা অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করেও কিন্তু আমরা ফ্রেজ গঠন করতে পারি। তো ফ্রেজ আর সেন্টেন্স, এটার ভিতরে আমি একটা দারুণ এক্সাম্পল তোমাদের দিয়েছি। এটা বুঝলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখো, ইট ইনক্রিজ স্যালাইনিটি, বলছে এটা লবণাক্ততা বৃদ্ধি করে। এই যে অংশটা কি তোমরা বলতে পারবে? এই অংশটা কিন্তু একটা সেন্টেন্স। দেখো, এখানে ইট সাবজেক্ট আছে, ইনক্রিজেস ভার্ব আছে, সো এটা কিন্তু একটা সাবজেক্ট। কিন্তু যখন আমরা বলছি ইনক্রিজিং স্যালাইনিটি, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে ফ্রেজ। এখানে কিন্তু ইনক্রিজের সাথে আইএনজি যোগ করছি, পরে স্যালাইনিটি নাউনটা ব্যবহার করছি। সো এটা কিন্তু একটা ফ্রেজ, আর এটা কিন্তু একটা সেন্টেন্স। দেখো, এটাতে কোনো ভার্ব নাই, এটাতে কিন্তু ভার্ব আছে। এই যে ইনক্রিজেস, এটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সো ভার্ব এবং সেন্টেন্স এবং ফ্রেজ বা শর্ট নোট, এই পার্থক্যটা আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। এরপর দেখো, আমরা আরও কিন্তু অনেকভাবেই বিভিন্ন ফ্রেজ, শর্ট নোট বা পয়েন্ট গঠন করতে পারি। তার অন্যতম একটা উপায় হলো বিং প্লাস এক্সটেনশন ব্যবহার করে। অর্থাৎ যে সকল সেন্টেন্সে তোমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই জাতীয় শব্দগুলো পাবে, ওই সকল শব্দগুলোকে জাস্ট বিংয়ে কনভার্ট করে কিন্তু তুমি একটা ফ্রেজ গঠন করতে পারো। কিভাবে? দেখো, যারা ইজ এ গুড স্টুডেন্ট বাট শি ক্যান নট পারফর্ম ওয়েল অ্যাট অ্যাডমিশন, বলছে যারা একটা ভালো স্টুডেন্ট কিন্তু সে অ্যাডমিশনে ভালো করতে পারেনি। তো এই যে যারা ইজ এ গুড স্টুডেন্ট, এখানে কিন্তু ইজ আছে, এটা কিন্তু একটা বি ভার্ব। আমরা যখন এই ইজটাকে বিং করে দিলাম, যে বিং গুড স্টুডেন্ট যারা ক্যান নট পারফর্ম ওয়েল, তো এই যে পুরো অংশটা একটা সেন্টেন্স। এই যে বিং থেকে শুরু করে এই যে ওয়েল পর্যন্ত একটা সেন্টেন্স, কিন্তু বিং গুড স্টুডেন্ট এটা কিন্তু একটা ফ্রেজ, এটা কিন্তু একটা ফ্রেজ।
ঠিক আছে। তো তোমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ছো তখন কিন্তু তোমরা এই ধরনের ট্রান্সফরমেশনগুলো দেখছো। আর এইভাবেই কিন্তু আমরা একটা সেন্টেন্সকে একটা ফ্রেজে কনভার্ট করতে পারি, একটা পয়েন্টে কনভার্ট করতে পারি। আর এই কনভার্টটা কিন্তু তোমাদের লাগবে যখন তোমরা ফ্লো চার্ট করবে, কারণ ফ্লো চার্টে তুমি কোনো সেন্টেন্স ব্যবহার করতে পারবে না, তোমাকে বিভিন্ন ফ্রেজ ব্যবহার করতে হবে। কিভাবে তুমি ফ্রেজ ব্যবহার করবে, কোন অ্যাঙ্গেলে তুমি কনভার্ট করবে, এই বিষয়টা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। আরও কিছু কিন্তু রুল আছে, আমি তোমাদের সাথে সেগুলো নিয়েও আলোচনা করব। যেমন দেখো হ্যাভিং প্লাস এক্সটেনশন, তো যে সকল ভার্বের ক্ষেত্রে যেমন আগে যেমন অ্যাম ইজ আর ওয়াজ ওয়াজ ছিল, তখন আমরা অ্যাম ইজ আর ওয়াজ ওয়াজটাকে বিং হিসেবে ব্যবহার করে আমরা ফ্রেজ করে নিছি। এখন দেখো হ্যাড আছে, হ্যাড যখন থাকবে তখন আমরা জাস্ট এটাকে হ্যাভিং করে নিব। ঠিক আছে, দেখো আবির হ্যাড এ গ্রেট টেস্ট ফর প্লেয়িং ক্রিকেট, এই যে সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটাকে আমরা কি করেছি, হ্যাভিং এ গ্রেট টেস্ট ফর প্লেয়িং ক্রিকেট অফ আবির। এটা কিন্তু একটা ফ্রেজ বা এটা একটা নোট বা এটা একটা শর্ট নোট, যাই বলি না কেন, এটা কিন্তু ভার্ব না। এই যে হ্যাভিং আছে কিন্তু এটা কিন্তু ভার্ব না, যখন এই হ্যাড আছে তখন কিন্তু এটা ভার্ব। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর নাউন প্লাস অ্যানাদার ওয়ার্ড, দেখো সেলিব্রিটি স্পার্কেল, আমরা যদি শুধুমাত্র বলতাম সেলিব্রিটি তখন কিন্তু এটা হতো একটা নাউন, কিন্তু সেলিব্রিটির সাথে যখন একটা স্পার্কেল এই শব্দটা আমরা অ্যাড করছি তখন এই পুরো অংশটা হয়ে গেছে একটা ফ্রেজ। সো আমরা কতভাবে ফ্রেজ গঠন করতে পারি, তোমরা আমার মনে হয় একটা ভালো আইডিয়া পেয়ে গেছো। আর ফ্লোচার্ট করার ক্ষেত্রে যদি তুমি ফ্রেজ গঠন না করতে পারো তাহলে কিন্তু তুমি ফ্লোচার্ট কখনোই ভালো করতে পারবে না, কিংবা ফ্লোচার্টে 10-এ 10 মার্ক পাবে না। সো প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কথা তোমাদের মগজে মস্তিষ্কে সেট করে নিতে হবে। এরপর দেখো আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এ পলিটিক্যাল টেস্টিমনি, আমি যখন শুধুমাত্র টেস্টিমনি বললাম এটা একটা নাউন হতে পারে, আর যখন আমি পলিটিক্যাল বললাম এটা একটা অ্যাডজেক্টিভ, আর যখন আমি বললাম এটা একটা আর্টিকেল, কিন্তু যখন আমি বলছি পলিটিক্যাল টেস্টিমনি, এই তিনটা বিষয় মিলে কিন্তু একটা ফ্রেজ। সো আমি তোমাদেরকে কতগুলো ওয়ে দেখালাম যে ওয়েতে আমরা ফ্রেজ, শর্ট নোট বা পয়েন্ট আমরা গঠন করতে পারি। তো আশা করি এই বিষয়টা তোমাদের কাছে প্রত্যেকের কাছে ক্লিয়ার। এবার দেখো আমাদের আরও ফ্লোচার্ট করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ রুল আমাদের মেনটেন করতে হবে, সেই রুলগুলো সম্পর্কে তোমাদেরকে একটু বলি। দেখো একটা গুরুত্বপূর্ণ একটা রুল, এই রুলটাও কিন্তু তোমাদের মগজে মস্তিষ্কে সেট করে নিতে হবে। হুবুও কোনো সেন্টেন্স কপি করে ইউজ করা নিষেধ, তবে কিওয়ার্ডগুলো ব্যবহার করা অত্যাবশ্যক। তুমি ফ্লো চার্টের যে প্যাসেজটা দেওয়া থাকবে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজ থেকে দেখো অনেকগুলো সেন্টেন্স আছে না। প্রথমে যেটা আছে, নেলসন ম্যান্ডেলা প্লেড এ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, এই পর্যন্ত ফুল স্টপ পর্যন্ত কিন্তু একটা সেন্টেন্স আছে। তুমি কিন্তু কোনোভাবেই এই সেন্টেন্সটা হুবুও কপি করে তুমি শর্ট নোট বা ফ্রেজ আকারে ব্যবহার করতে পারবে না। যদি তুমি ব্যবহার করো এটা কিন্তু ক্রস হয়ে যাবে, ওটাতে কিন্তু নাম্বার হবে না। অবশ্যই তোমার ভিতরে ক্রিয়েটিভিটি কতটুকু আছে, এই ক্রিয়েটিভিটি কিন্তু তোমাকে দেখানো লাগবে। ক্রিয়েটিভিটিটা কীভাবে দেখাবে, তুমি এই সেন্টেন্স থেকে, এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্স থেকে তোমার একটা ফ্রেজ বা একটা শর্ট নোট তৈরি করতে হবে। কিভাবে করবে সেটা তো আমি বলে দিলাম। আর ফ্রেজ বা শর্ট নোটটা কিসের উপর ভিত্তি করে হবে, প্রথমে একটা কথা বলেছিলাম, শোয়িং বা হাইলাইটিং, এর পরে যে কথাটা বলা থাকবে দ্য আইকনিক ইমেজ অফ নেলসন ম্যান্ডেলা, তোমাকে এমন একটা অংশ তোমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। প্রথমে তোমাকে যেহেতু একটা করে দেওয়া থাকবে তারপরে থেকে তোমাকে সিলেক্ট করতে হবে যেন ওই অংশটা নেলসন ম্যান্ডেলার আইকনিক ইমেজ হয়। যদি ওই অংশটা নেলসন ম্যান্ডেলার আইকনিক ইমেজ না হয় তাহলে কিন্তু তুমি ওই অংশটাকে নিতে পারবে না বা ওই অংশটাকে কোনো ফ্রেজ বা শর্ট নোটে কনভার্ট করতে পারবে না। এখন দেখো আমরা নেলসন ম্যান্ডেলার প্রথম সেন্টেন্সে কিন্তু একটা আইকনিক ইমেজ পেয়েছি, সেটা কোনটা, অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার প্রবক্তা, এটা কিন্তু নেলসন ম্যান্ডেলার একটা আইকনিক ইমেজ। আচ্ছা আইকনিক ইমেজ কিন্তু আগেই বলছি, আইকনিক ইমেজ মানে ভাবমূর্তি। তো নেলসন ম্যান্ডেলার ভাবমূর্তি বলতে তার যে সুকর্মগুলো আছে এই বিষয়গুলো কিন্তু তার ভাবমূর্তি। সুকর্মের কারণেই তো সে আমাদের কাছে একটা আইডল হিসেবে প্রেজেন্টেড হয়েছে। সো তার যে ভাবমূর্তির যে অংশগুলো বা সুকর্মগুলো আছে এই বিষয়গুলো আমাদের শো করতে হবে। তো আমাদের প্রথমে সেন্টেন্সে যেটা পেয়েছি অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, আমরা কিন্তু এটা আন্ডারলাইন করে দিয়েছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আন্ডারলাইন করা থাকবে না, পরীক্ষার হলে কিন্তু প্লেন একটা প্যাসেজ থাকবে। আমরা জাস্ট আন্ডারলাইন করছি যেন তোমরা সহজে বুঝতে পারো। এই সেন্টেন্স থেকে দেখো আমরা এই অংশটাকে আমরা নিলাম, এই অংশটা নিয়েই কিন্তু আমরা ফ্রেজ ফ্লো চার্টের একটা কিন্তু ফ্রেজ অথবা একটা পয়েন্ট বা শর্ট নোট গঠন করতে পারি। এরপর দেখো তোমাদের জন্য আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু ঠিক এভাবে দেওয়া থাকবে
যে তোমাদের এভাবে ফলো করার কথা বলা থাকবে, কিন্তু তোমরা কিন্তু এভাবে ফলো করলে কিন্তু তোমাদের হবে না, এটা কিন্তু রং অ্যাপ্রোচ। তুমি যদি এইভাবে যদি ফলো করো, অর্থাৎ তোমার পরীক্ষার খাতা এইভাবে দেওয়া থাকবে, তারপরে এখানে একটা ফলো দেওয়া থাকবে, এইভাবে দেওয়া থাকবে, তুমি যদি এইভাবে করো তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তোমাকে কিভাবে করতে হবে, তোমার পরীক্ষার খাতায় যেভাবে করতে হবে সেটা তোমাদেরকে আমি বলছি। তার আগে তোমাদের আরও একটা কথা বলি, অবশ্যই বক্স আঁকতে হবে, নো বক্স নো মার্ক। যদি তুমি বক্স না আঁকো তাহলে কোনো মার্ক পাবে না। সো বক্স আঁকার ব্যাপারে তোমাকে সতর্ক থাকতে হবে। অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব এবং অ্যাডভার্ব ব্যবহার করা যাবে না। তুমি যখন কোনো ফ্রেজ শর্ট নোট তৈরি করছো তখন তোমার মোডাল ভার্ব বা অ্যাডভার্ব বা অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা যাবে না। অক্সিলারি ভার্বগুলোকে তোমার কনভার্ট করে হয় বিইং না হয় হ্যাভিং, এভাবে কিন্তু তোমাকে করতে হবে। তো দেখো, ফ্লোচার্ট করার ক্ষেত্রে আমি তোমাদের আরও একটা কথা বলছিলাম যে প্রথমত বক্স আঁকতে হবে। তুমি জাস্ট এভাবে কিন্তু একটা বক্স আঁকবে, এই যে আছে এভাবে একটা বক্স আঁকবে, এভাবে একটা তুমি অ্যারো চিহ্ন দিবে, পরে আরেকটা বক্স আঁকবে, এভাবে কিন্তু তুমি তোমার পরীক্ষার খাতায় তোমার 5টা ফ্লোচার্ট করতে হবে। তো এবার আমরা ফ্লোচার্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমি রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তুমি ফ্লোচার্টটা করবে। তো রিয়েল প্র্যাকটিসটা আমরা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে করব। চলে যাচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে, যারা 24-এ পরীক্ষা দিবে বা 25-এ পরীক্ষা দিবে, বা যে সময়ই তুমি পরীক্ষা দিতে চাও না কেন, বা পরবর্তী 26, 27, 28 যখনই তুমি পরীক্ষা দাও না কেন, যারা আমাদের এই ভিডিওটা দেখছো, আমরা কিন্তু নিয়মিত আমাদের ফেসবুক পেজ অ্যাডমিশন মেন্টরসে লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি তোমাদের জন্য। সো তোমরা যারা ফ্রিতে আমাদের লাইভ ক্লাসগুলো করতে চাচ্ছ, তাদের যে কাজটা হবে বা তাদের যে করণীয়টা সেটা হলো, তোমাদের ফেসবুক সার্চ বারে যাবে, যে অ্যাডমিশন মেন্টার্স লিখে সার্চ দিবে, আমাদের ফেসবুক পেজ অ্যাডমিশন মেন্টার্সটা ফলো করবে। যখন লাইভ ক্লাস হবে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে, লাইক কমেন্ট করবে, তাহলে এঙ্গেজমেন্টটা ঠিক থাকবে। এঙ্গেজমেন্ট ঠিক থাকলে সব ভিডিওগুলো তোমার কাছে রিচ হয়ে যাবে। অথবা তুমি যে কাজটা করতে পারো, আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে নক দিতে পারো। নক দিয়ে আমাদের একটা গ্রুপ আছে এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে, ওইখানে কিন্তু আমরা লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই। সো তুমি যদি ওই গ্রুপে অ্যাড হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে এই নাম্বারে নক দিবে। নক দিয়ে বলবে যে ভাইয়া আমি এইচএসসি ক্যান্ডিডেট, আমি আপনাদের লাইভ ক্লাসগুলো করতে চাই, আপনাদের জন্য যে ফ্রি গ্রুপটা আছে গ্রুপে আমাকে অ্যাড করে দেন। তো এই কাজটা তোমরা প্রত্যেকে করবে, যারা তোমরা আমাদের ফেসবুক পেজে লাইভ ক্লাসগুলো করতে চাচ্ছ। প্রত্যেকে লাইভ ক্লাসগুলো করবে, কারণ এই লাইভ ক্লাসগুলো তোমাদের জন্য অনেক অনেক সাপোর্টিভ হবে। এই লাইভ ক্লাসে শুধুমাত্র তোমার এইচএসসি না, তুমি অ্যাডমিশনে কীভাবে ভালো করবে এ বিষয়েও কিন্তু তোমাদেরকে পরিপূর্ণ গাইডলাইন প্লাস ডিরেকশন দেওয়া হবে। সো প্রত্যেকের জন্য তোমরা লাইভ ক্লাসগুলো করো, আমাদের ফেসবুক পেজের সাথেও যেন অ্যাড থাকো। তো দেখো, ফ্লোচার্ট করার ক্ষেত্রে আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো রুল নিয়ে আলোচনা করছি। এই রুলগুলো জাস্ট আমি এক নজরে তোমাদেরকে দেখিয়ে দেব। তো আমরা প্রথম যে রুলটার কথা তোমাদেরকে বলছিলাম, শোয়িং বা হাইলাইটিং এর পরে যে বিষয়টা ফলো করতে বলা হবে প্যাসেজে, শুধু সেই বিষয়টার প্রতি আলোকপাত করে আমাদের ফ্লোটা করতে হবে। তো দ্বিতীয় নম্বর যে রুলটা আমরা বলছিলাম, আনসার হিসেবে সবসময় ফ্রেজ, শর্ট নোট বা পয়েন্ট ব্যবহার করতে হবে, কোনো প্রকার সাবজেক্ট ব্যবহার করা যাবে না। তৃতীয় নম্বর যে রুলটা আমরা বলছিলাম সেটা হলো নোট বা পয়েন্টই ভার্ব প্লাস আইএনজি, ভার্ব 3 প্লাস 2 প্লাস ভার্ব 1 বা অন্য কিছু দিয়েও হতে পারে, এবং কিভাবে আমরা সেই ফ্রেজগুলো বা নোটগুলো গঠন করতে পারি এটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সো এই বিষয়গুলো নিয়ে আর কথা বলবো না। আর সর্বশেষ তোমাদের জন্য যে আরও গুরুত্বপূর্ণ রুল ছিল তার ভিতরে অন্যতম একটা ছিল যে হুবুও কোনো সেন্টেন্স কপি করা যাবে না, বা সেন্টেন্স কপি করে ইউজ করা কিন্তু নিষেধ। সরাসরি তুমি কোনো সেন্টেন্স ব্যবহার করতে পারবে না, যেটা নিয়েও আমি আলোচনা করেছি। তবে কি ওয়ার্ডগুলো তোমার ব্যবহার করতে হবে, আর বক্স অবশ্যই তোমাকে আঁকতে হবে, নো বক্স নো মার্ক, এবং অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব এবং অ্যাডভার্বগুলো তোমার ফ্লোতে তুমি যে শর্ট নোট বা ফ্রেজগুলো ব্যবহার করবে ওইখানে কিন্তু তুমি এগুলোর ব্যবহার করতে পারবে না। তো এবার আমি প্র্যাকটিক্যালি একটা ফ্লোচার্ট করে তোমাদেরকে দেখাবো। তো দেখো, তোমাদের কিন্তু ঠিক এভাবেই পরীক্ষার হলে একটা দেওয়া থাকবে, বলবে ওয়ান হ্যাজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। তো আমরা কোন বিষয়টার প্রতি সবথেকে বেশি গুরুত্ব দেবো বলো তো? শোয়িং বা হাইলাইটিং কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করবো। তো আমরা খুঁজে বের করলাম, খুঁজে বের করার পরে আমাদের দেখতে হবে যে কোন বিষয়টা আমাদের শো করতে বলছে। তো বলছে কি নেলসন ম্যান্ডেলার আইকনিক ইমেজ। তো আমরা এই পুরো প্যাসেজটা একবার পড়ব, পড়ার পরে কি করব, যে কোনটা নেলসন ম্যান্ডেলার আইকনিক ইমেজ, সেই আইকনিক ইমেজগুলো আমরা খুঁজে বের করব। খুঁজে বের করার পরে সেগুলোকে, সেটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে একটা ফ্রেজে কনভার্ট করব। ফ্রেজে কনভার্ট করে দেখো, জাস্ট এভাবে পরীক্ষার খাতায় কিন্তু এভাবে দেওয়া থাকবে, বাট এভাবে কিন্তু তুমি ফলো করতে পারবে না। তোমাকে ফলো করতে হবে এই যেভাবে আমি তোমাদের দিয়েছি। আমি কিন্তু বাংলা অর্থ করে দিয়েছি তোমাদের বোঝার জন্য, তোমরা কিন্তু এভাবে বাংলা লিখবে না। এটা হলো রাইট অ্যাপ্রোচ, তোমাদেরকে এভাবেই কিন্তু খাতায় লিখতে হবে। ঠিক এভাবে শখ আঁকতে হবে, তারপরে
ফ্লো জিনিসটা কিন্তু তোমাকে সবসময় মেনটেন করতে হবে। অর্থাৎ দেখো আমি একদম শেষে যে ফ্লোটা লিখছি, অ্যাডভোকেট অফ আইডিয়াল ডেমোক্রেসি অ্যান্ড ডেমোক্রেটিক সোসাইটি, এটা যদি তুমি প্যাসেজটা পড়ো তাহলে দেখবে যে একদম প্যাসেজের শেষের দিকে আছে। এই দেখো যে আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক সোসাইটি, তো এই যে কথাটা কিন্তু শেষে আছে। সো তোমার যেহেতু ফলো করতে বলছে, ধারাবাহিকতা মেনটেন করতে হবে, তুমি কিন্তু এই শেষের অংশটা চাইলে কিন্তু তুমি এই প্রথমে ব্যবহার করতে পারবে না, একদম প্রথম ফ্লোতে কিন্তু তুমি ওই শেষের ফ্লো অংশটা দিতে পারবে না। তোমার এই ধারাবাহিকতার জন্য তোমার মেনটেন হয়, যেহেতু ফ্লো করা মানে কি ধারাবাহিকতা মেনটেন করা, সো তোমাকেও ধারাবাহিকতা মেনটেন করতে হবে। প্যাসেজের যে বিষয়গুলো প্রথমে বলেছে তোমাকে সেই আইকনিক ইমেজগুলো প্রথমেই দেখাতে হবে, তারপর ধারাবাহিকভাবে যেটা একদম শেষে বলেছে যে আইকনিক ইমেজটা, সেটা একদম শেষে তোমাকে শো করতে হবে। তো দেখো ফ্লো চার্ট করার ক্ষেত্রে আমাদের যে কাজটা অবশ্যই করা দরকার সেটা হলো আমাদের জাস্ট একবার করে এই প্যাসেজটা পড়ে নিতে হবে। তো আমি যেহেতু এই প্যাসেজটা একবার পড়ছি সেহেতু আমি একবার আর পড়ছি না, তোমরা যখন ফ্লো চার্ট করবে তখন অবশ্যই পড়ে নিবে। আর তারপর কি করবে, যে নেলসন ম্যান্ডেলার আমাদের যে আইকনিক ইমেজের যে একটা করে দেওয়া থাকবে, দেখো একটা করে দেওয়া আছে না, অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার প্রবক্তা। তো আমাদের কিন্তু বাকিগুলো করা লাগবে। তো দেখো আমাদের প্রথম সেন্টেন্সে কিন্তু এই যে অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি এই কথাটা কিন্তু আছে, এটা কিন্তু আইকনিক ইমেজ। আইকনিক ইমেজ বিষয়ে কিন্তু আমি তোমাদের বলছি যে আইকনিক ইমেজটা কি। তো আমরা এবার দেখব পরবর্তী কোন কোন আইকনিক ইমেজ আছে। তো আমরা যদি এই সেন্টেন্সটা পড়লে তাহলে আমরা কি পাই একটু দেখি। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2014 বিফোর হিজ 86 বার্থডে, বলছে তার 86তম জন্মদিনের আগে সে তার সরকারি জীবন থেকে অবসর নেয়। বাট হি রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডেস্ট মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তো পরবর্তী সেন্টেন্স আমরা যখন পড়লাম তখন কিন্তু আমরা তার কয়েকটা আইকনিক ইমেজ পেলাম। তো আমরা প্রথম যে আইকনিক ইমেজটা পেলাম সেটা হলো দ্য ওয়ার্ল্ডেস্ট মোস্ট রিভার্ড পাবলিক ফিগার। দেখো আইকনিক ইমেজ আগেই কি বলছিলাম, আইকনিক ইমেজ মানে নেলসন ম্যান্ডেলার যে সুনামগুলো আছে বা তার যে ভাবমূর্তিগুলো আছে এটাই আইকনিক ইমেজ। তো আমরা একটা ভাবমূর্তি কিন্তু আমাদের পরীক্ষার হলে স্যাররা কিন্তু আমাদের করে দিয়েছে। তো আমরা দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু একটা আইকনিক ইমেজ পেলাম, দ্য ওয়ার্ল্ডেস্ট মোস্ট রিভার্ড পাবলিক ফিগার। সো এই অংশটা কিন্তু আমরা পরবর্তী আইকনিক ইমেজ বা পরবর্তী ফ্লোতে অ্যাজ এ আইকনিক ইমেজ হিসেবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো আমরা এই অংশটাই কিন্তু আমরা দেখো পরবর্তী যে ফ্লোটা আছে এই ফ্লোতে কিন্তু আমরা ব্যবহার করেছি, যেহেতু এটা স্যাররা করে দিয়েছে আমাদের বাকিগুলো কিন্তু করতে হবে। এখন পরীক্ষার হলে কিন্তু তোমার এটা আর লেখার দরকার নেই, তুমি জাস্ট এই 5টা লিখবে। তো এরপর দেখো যে ওয়ার্ল্ডেস্ট মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, তো আমরা কিন্তু অবশ্যই সবসময় মনে রাখতে হবে শর্ট নোট বা ফ্রেজ ব্যবহার করব, কোনো কিন্তু সাবজেক্ট সেন্টেন্স ব্যবহার করব না। ফ্লোতে কিন্তু কোনোভাবেই কোনো সেন্টেন্স ব্যবহার করব না। আমরা কিন্তু চাইলেই এখান থেকে কিন্তু পুরো সেন্টেন্সটাকে ব্যবহার করতে পারবো না। বাট হি রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডেস্ট মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, এই অংশটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, বরং এই অংশ থেকে যে শর্ট নোট আছে সেই শর্ট নোটটা বা ফ্রেজটা ব্যবহার করব। দ্য ওয়ার্ল্ডেস্ট মোস্ট রিভার্ড পাবলিক ফিগার মানে বিশ্বের সব থেকে গুণী ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি বা বিশ্বের অন্যতম সম্মানিত ব্যক্তি বা শ্রদ্ধেয় ব্যক্তি। তো এটা অবশ্যই তো তার একটা আইকনিক ইমেজ নাকি, তার একটা আইকনিক ইমেজ না, সে যে একজন সম্মানিত ব্যক্তি। সো এটাকে আমরা নিলাম। এরপর দেখো কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তো এই সেন্টেন্স থেকেও কিন্তু আমরা একটা আইকনিক ইমেজ পেয়েছি, যেটা নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। পরীক্ষার হলে কিন্তু কোনো প্রকার আন্ডারলাইন করা থাকবে না, আমি কিন্তু জাস্ট দ্রুত ফাইন্ড আউট করার জন্য এবং তোমাদের বোঝানোর স্বার্থে আন্ডারলাইন করে রেখেছি। পরীক্ষার খাতায় কিন্তু পরীক্ষার প্রশ্নে কিন্তু কোনো আন্ডারলাইন করা থাকবে না। তুমি চাইলে খুব সূক্ষ্মভাবে আন্ডারলাইন করে এভাবে ফাইন্ড আউট করে নিতে পারো, এটা তোমার সময় সেভ করবে, কিন্তু স্যার যেন বুঝতে না পারে সে বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। তো পরবর্তী আমি যে ফ্লোটা ব্যবহার করেছি, দেখো অ্যাডভোকেট অফ ফ্রিডম অ্যান্ড হিউম্যান রাইটস অথবা আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম অ্যান্ড হিউম্যান রাইটস। তবে এইখানে একটা বিষয় তোমাদের লক্ষণীয় সেটা আমি তোমাদেরকে একটু বলি। দেখো এখানে বলা আছে আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, বলছে তিনি এক স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকারের অটল বার্তা হিসাবে আমাদের মাঝে কিন্তু থেকে যাবে। তো আমরা কিন্তু সরাসরি এখান থেকে আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস হিসাবে ব্যবহার করিনি, বরং এটাকে কিন্তু আমরা একটু নিজের মতো করে মডিফাই করে নিয়েছি। তো নিজের মতো করে মডিফাই করে কিভাবে বলছি, আমরা কিন্তু বলছি অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান রাইটস, ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। এটা কিন্তু আমরা বলতে পারি যে সে একজন মানবাধিকার, সম্মান এবং স্বাধীনতার প্রবক্তা,
অথবা আমরা বলতে পারি অ্যান অ্যাডভোকেট অফ আনওয়েভারিং মেসেজ অফ, আমরা কিন্তু এখানে যদি একটা অ্যান অ্যাডভোকেট মানে হলো প্রবক্তা, তো এই কথাটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে কিন্তু একটা সুন্দর কিন্তু একটা ফ্রেজ হয়ে যায়। এটাকে দুই ভাগেও কিন্তু চাইলে তুমি ভাগ করে নিতে পারো, যে কোনো একটা ব্যবহার করবে। আমি এখানে অবলিক দিয়েছি, তোমরা কিন্তু চাইলে পরীক্ষার হলে বা খাতায় কিন্তু তুমি এখানে অবলিক দিয়ে দুইটা ব্যবহার করতে পারবে না, তোমাকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো দেখো এই যে অ্যাডভোকেট অফ ফ্রিডম অ্যান্ড হিউম্যান রাইটস, তো এটাও ব্যবহার করতে পারো, অথবা আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম অ্যান্ড হিউম্যান রাইটস। তো এখানে দুইটা হলে কেমন হচ্ছে, একটা হলো স্বাধীনতা এবং মানব অধিকারের প্রবক্তা, তো এটা কিন্তু তার একটা আইকনিক ইমেজ। অথবা আমরা কি বলতে পারি যে আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম অ্যান্ড হিউম্যান রাইটস, যে স্বাধীনতা এবং মানবাধিকারের অটল বার্তা। তো আমরা যদি অটল বার্তা বলি অথবা তাকে যদি প্রবক্তা বলি, যেভাবে হয় আমরা কিন্তু ডিফাইন করতে পারি, তো সেভাবে কিন্তু আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু এই বিষয়গুলো কিন্তু লেখা লাগবে, কিন্তু কোনোভাবে যেন রুলের বাইরে না চলে যায়, এই বিষয়টা তোমাকে কিন্তু খেয়াল করতে হবে। এরপর দেখো আমরা পরবর্তী সেন্টেন্সগুলো যদি পড়ি, বলছে দ্য ইয়ার ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডেস্ট মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার অ্যান্ড মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান অ্যান্ড আদার্স oppressed people far beyond his country's border, a leader of mythic stature borders। বলছে যে দিনগুলো নেলসন ম্যান্ডেলা কারাগারের কাটিয়েছে, ওই দিনগুলোই তাকে বিশ্বের সবথেকে জনপ্রিয় রাজবন্দী হিসাবে তাকে কিন্তু খ্যাতি এনে দিয়েছে। এবং কি করছে যে মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকা, বলছে সাউথ আফ্রিকা লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ মানুষ এবং আদার্স অপ্রিস্ট পিপুল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, বলছে তার দেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বের যে নিপীড়িত মানুষ আছে তাদের কাছে সে কি হয়েছে, এ লিডার অফ মাইথিক স্ট্রাকচার, বলছে একটা মাইথিক স্ট্রাকচার বা একটা পৌরাণিক পার্সোনালিটি বা ব্যক্তিত্বের নেতা হিসেবে কিন্তু তাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বা তাদের একটা আইডল হয়েছে। এই বিষয়টা কিন্তু এটা বুঝিয়েছে এই সেন্টেন্সে। তো এখানে কিন্তু আমরা কয়েকটা আইকনিক ইমেজ পেয়েছি, তার ভিতরে অন্যতম একটা দেখো যে ওয়ার্ল্ডেস্ট মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, মানে বিশ্বের সব থেকে জনপ্রিয় রাজবন্দী। তো এটা কি তার একটা সুনাম নয়? অবশ্যই কিন্তু তার একটা সুনাম যে সে বিশ্বের সব থেকে জনপ্রিয় রাজবন্দী। সো এটাকে কিন্তু আমরা নিজের মতো করে একটু মডিফাই করে ব্যবহার করতে পারি। অথবা দেখো আরেকটা আমরা আইকনিক ইমেজ কিন্তু পেয়েছি, এ লিডার অফ মাইথিক স্ট্রাকচার, মানে তিনি একজন পৌরাণিক ব্যক্তিত্বের নেতা। তো এই দুইটাকে কিন্তু আমরা প্রথমে আমরা এটাকেও ব্যবহার করতে পারি, পরে এটাকেও ব্যবহার করতে পারি, অথবা আমরা দুইটাকে ব্যবহার করতে পারি, দুইটার যে কোনো একটাকে ব্যবহার করতে পারি। তো দেখো আমরা এখানে কোনটা ব্যবহার করেছি, আমরা কিন্তু এখানে দুইটাই ব্যবহার করেছি, একটা হলো ওয়ার্ল্ডেস্ট মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার আর একটা হলো লিডার অফ মাইথিক স্ট্রাকচার, মানে একটা পৌরাণিক গুণ সম্পন্ন বা ব্যক্তিত্বের একজন নেতা। তো আমরা দুইটাই ব্যবহার করলাম। এরপর দেখি আরও কিছু তার যে আইকনিক ইমেজ পাওয়া যায় কিনা। তো আমরা পরবর্তী সেন্টেন্সগুলো একটু পড়ব। দেখো চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স, বলছে যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে ইন 1963 সালে রিভোনিয়া ট্রায়ালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, বলছে কারাগারের কাঠগড়ায় তার যে বক্তব্য ছিল বা তার যে স্বীকারোক্তি ছিল, তার যে স্টেটমেন্ট ছিল, এটা তার রাজনৈতিক পরিচয় বহন করে। আর ডিউরিং, তো কী বক্তৃতা দিছিল আমরা একটু দেখি, ডিউরিং মাই লাইফ টাইম, আমার সারা জীবন, আই হ্যাভ ফাউট এগেনস্ট হোয়াইট ডোমিনেশন, আমি শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে আমি লড়েছি, অ্যান্ড আই হ্যাভ ফাউট এগেনস্ট ব্ল্যাক ডোমিনেশন, আমি কৃষ্ণাঙ্গ কর্তৃত্বের বিরুদ্ধে বা শাসনের বিরুদ্ধে আমি লড়েছি। আই হ্যাভ চেরিশড, আমি পোষণ করি, দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, বলছে একটা আদর্শ গণতান্ত্রিক সমাজ আমি পোষণ করি বা আমি ধারণ করি, আমি লালন করি, ইন হুইচ, যেখানে অল পার্সন, সকল ব্যক্তি, লিভ টুগেদার, একত্রে বসবাস করবে, ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটি, বলছে ঐক্য এবং সমান সুযোগ সুবিধা নিয়ে যেখানে সকল লোক বসবাস করবে। হি টোল্ড দ্য কোর্ট, সে কোর্টে আদালতে বলে। ফ্রেন্ডস, বন্ধুরা, অ্যাডোর্ড ম্যান্ডেলা, বলছে ম্যান্ডেলাকে আদর করতো, অ্যান্ড পিপুল লর্ডেড হিজ পার্সোনালিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, বলছে এবং লোকজন তার মানবিকতা, তার দয়া এবং তার মহত্ত্বের প্রশংসা করত। তো আমরা অনেকগুলো কিন্তু আইকনিক ইমেজ এখানে দেখো পেয়ে গেছি। সে কি লালন করত, নেলসন ম্যান্ডেলা তিনি কিন্তু লালন করতো একটা আইডিয়াল ডেমোক্রেটিক সোসাইটি, মানে আমরা যদি বলি তাহলে তাকে অ্যাডভোকেট অফ আইডিয়াল ডেমোক্রেটিক সোসাইটি, তাহলে কিন্তু একটা শর্ট নোট বা ফ্রেজ হয়ে যায়। আমরা যদি বলি, আমি আবারও বলছি যে অ্যান অ্যাডভোকেট অফ আইডিয়াল ডেমোক্রেটিক সোসাইটি,
মানে আদর্শ গণতান্ত্রিক সমাজের প্রবক্তা, তাহলে কিন্তু এটাও কিন্তু তার একটা আইকনিক ইমেজ হয়। এবার দেখো হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, এটা নিয়েও কিন্তু আমরা বলতে পারি। এখানেও যদি আমরা অ্যাডভোকেট বলি বা অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করি, তুমি নিজের মতো চাইলে কিন্তু অন্যভাবেও তুমি ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু একটা যে আইকনিক ইমেজ আমরা খুঁজতেছি সেগুলো কিন্তু হয়ে যায়। তো এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দেখো যে এখানে কিন্তু আমরা অনেকগুলো আইকনিক ইমেজ পেয়েছি। প্রথম থেকে দেখো একটা তো আমরা পেয়েছি একটা, এরপর দেখো এখানে একটা পেয়েছি, এখানে একটা পেয়েছি, তিনটা কিন্তু হয়ে গেছে, একটা পরীক্ষার স্যাররা করে দিয়েছে, সো আমরা পেয়েছি দুইটা। এরপর দেখো এখানে কিন্তু আরেকটা পেয়েছি, এই যে এটা হলো তিনটা, এটা হলো চারটা, এটা চারটা, তারপর দেখো এটা হলো পাঁচটা, এরপরে দেখো এটা হলো ছয়টা, এটা হলো সাতটা। তো আমরা কিন্তু আইকনিক ইমেজ পেয়েছি সাতটা, কিন্তু আমাদের যে ফ্লোটা যেটা আমরা করেছি এখানে কিন্তু সাতটা লিখলে হবে না, পাঁচটা লিখতে হবে। তো অবশ্যই ধারাবাহিকতার জন্য থাকে, আমরা যেন কোনোভাবেই শেষের যে ফ্লোটা আছে এটাকে যেন কোনোভাবে প্রথমে না ব্যবহার করি বা প্রথমেরটার জন্য শেষে না ব্যবহার করি, ফ্লো অনুযায়ী ধারাবাহিকভাবে যেন আমরা ব্যবহার করি। তো এভাবেই ফ্লো চার্ট করতে হবে, যে রুলগুলো বললাম এই রুলগুলো তোমাদেরকে ফলো করতে হবে, যে টেকনিকগুলো আমি বললাম এই টেকনিকগুলো তোমাদেরকে ফলো করতে হবে। আর সবসময় মোস্ট ইম্পর্টেন্ট হলো শোয়িং বা হাইলাইটিংয়ের পরে কি বলতে চেয়েছে সেই বিষয়টা তোমাকে বুঝতে হবে। বোঝার পরে অবশ্যই এটা তোমাদের একটা সিন প্যাসেজ থাকবে, অর্থাৎ টেক্সুয়াল একটা প্যাসেজ থাকবে। সো তোমার কাজ হলো টেক্সুয়াল যে প্যাসেজগুলো আছে ওই প্যাসেজগুলোর জন্য তোমার সুন্দর করে পড়া থাকে, তুমি যেন এগুলোকে অ্যাবজর্ব করে নাও। যদি তুমি এগুলো অ্যাবজর্ব করে নিতে পারো তাহলে কি হবে, তোমার পরীক্ষায় যে প্যাসেজটা আসবে তুমি খুব সহজেই ওই প্যাসেজের কোথায় গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো কিন্তু তুমি ফাইন্ড আউট করতে পারবে, দেন সুন্দর করে ফ্লো করতে পারবে বা ফ্লো চার্ট লিখতে পারবে। সো কিওয়ার্ড ফাইন্ড আউট করা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমার যদি প্যাসেজটা ভালো পড়া থাকে তাহলে কিন্তু তুমি খুব সহজেই কিওয়ার্ড ফাইন্ড আউট করতে পারবে। চাইলে এভাবে খুব সূক্ষ্মভাবে নোট তুমি একটা মার্ক করতেও পারো, যেন স্যাররা বুঝতে না পারে, পরীক্ষার প্রশ্নে দাগালে অনেক সময় অনেক স্যার ডিস্টার্ব করে। সো এই বিষয়ে তোমাকে কেয়ারফুল থাকতে হবে। এভাবে যদি তুমি ফ্লো চার্ট করো তুমি 100% ফ্লো চার্টে কিন্তু বেস্ট নাম্বার পাবে এবং 10-এ 10 মার্ক পেয়ে যাবে। আর সর্বশেষ আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো ফ্লো চার্টে আমি তোমার যে এই যে 30 থেকে 32 মিনিটের একটা ক্লাসে আমি তোমাকে ফ্লো চার্ট শিখিয়ে দিলাম আর তুমি তার মানে 10-এ 10 মার্ক পেয়ে গেলে, বিষয়টা কিন্তু মোটেও এমন না। এখন তোমার কাজ হলো প্রচুর প্র্যাকটিস করে নিজেকে পারফেক্ট করে নেওয়া। আমি তোমাকে একটা ক্লাসে ফ্লো চার্ট কীভাবে করতে হয়, কোন রুলগুলো ফলো করতে হয়, কোন টেকনিক ফলো করতে হয় এগুলো বলে দিলাম, আর তুমি শুধুমাত্র এগুলো নিয়েই স্যাটিসফাইড হলে, তুমি নিজে আর প্র্যাকটিস করলে না, তুমি শুধুমাত্র আমার এই ক্লাসের পরে ডিপেন্ডেন্ট থাকলে, তাহলে কিন্তু তুমি কোনো দিনও ফ্লো চার্টে ভালো করতে পারবে না। তোমাকে ফ্লো চার্টে ভালো করতে হলে অবশ্যই তোমার যে কাজটা করতে হবে সেটা হলো বেশি প্র্যাকটিস করতে হবে। আর সর্বশেষ তোমাদেরকে একটা কথা বলি, দেখো আমরা কিন্তু এই তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা 24-এ পরীক্ষা দিবে বা 25-এ পরীক্ষা দিবে, সবার জন্য কিন্তু অ্যাডমিশন মেন্টার্স আমাদের ফেসবুক পেজে নিয়মিত লাইভ ক্লাস নিচ্ছি। তো তোমরা যারা লাইভ ক্লাস করতে চাচ্ছ তারা চাইলে আমাদের টেলিগ্রামে নক দিয়ে আমাদের গ্রুপে অ্যাড হতে পারো, ওই গ্রুপে কিন্তু আমাদের লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেখো এইখানে যে নাম্বারটা দেওয়া আছে তোমরা প্রত্যেকেই এই নাম্বারে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে ভাইয়া আমি এইচএসসি ক্যান্ডিডেট, আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি বা পরীক্ষা দিব, তো আপনারা যে লাইভ ক্লাসটা আমাদের করান ওই লাইভ ক্লাসে আমি করতে চাই বা লাইভ ক্লাসে অ্যাড হব। তো তোমরা সরাসরি আমাদের এই ফোনে কল দিয়ে আমাদের গ্রুপে অ্যাড হয়েও তোমরা লাইভ ক্লাস করতে পারো, এটা কিন্তু তোমাদেরকে ফ্রিতে এই সাপোর্টটা দিচ্ছি। অথবা তোমরা এটাও করতে পারো যে আমাদের অ্যাডমিশন মেন্টার্স ফেসবুক পেজে তোমরা সার্চ বারে যে সার্চ দিবে, সার্চ দিয়ে তোমরা অ্যাডমিশন মেন্টার্সের সাথে কানেক্টেড হবে। কানেক্টেড হয়ে দেন তোমরা কি করবে, যে আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে ওগুলোতে একটু লাইক কমেন্ট করে তোমার এঙ্গেজমেন্টটা ঠিক রাখবে। যখন আমরা লাইভ ক্লাসগুলো নিই তখন তুমি লাইভ ক্লাসে পার্টিসিপেট করবে। তো লাইভ ক্লাস করার জন্য তোমার উপায় কিন্তু দুইটা, একটা হলো তুমি আমাদের যে ফোন নাম্বার আছে এটাতে টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, তোমরা এখানে নক দিয়ে আমাদের গ্রুপে জয়েন্ট হতে পারো। জয়েন্ট হলে তোমাদেরকে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো লাইভ ক্লাসে, তোমরা লাইভ ক্লাস করতে পারবে। অথবা তোমরা ফেসবুকে সার্চ বারে চলে যাও, সার্চ বারে যে অ্যাডমিশন মেন্টার্স লিখে সার্চ দাও, যে আমাদের ফেসবুক পেজ ফলো করো। আমরা ফেসবুক পেজ থেকে যেহেতু লাইভ ক্লাসগুলো নিব, সো পেজের সাথে এঙ্গেজমেন্টটার জন্য তোমার ঠিক থাকে। যদি এঙ্গেজমেন্টটা ঠিক থাকে তাহলে কিন্তু তুমি লাইভ ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসগুলো করতে পারবে। সো তোমরা প্রত্যেকেই অ্যাডমিশনে তো ভালো করবে, তার সাপোর্টও আমাদের কাছ থেকে পেয়ে যাবে। আর এইচএসসিতে ভালো করবে ইনশাল্লাহ, সেই সাপোর্ট কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। তোমরা আমাদের সাথেই থাকো, তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা।